কাজীবাড়ি উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়টা তোমাদের পড়াবো। এই অধ্যায়ের আজকের বিষয়গুলো হচ্ছে শাসন বা নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী এবং সর্বশেষ কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা সম্পর্কে তোমাদের পড়াবো। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম সরকারের যে বিভাগ আছে সেই বিভাগগুলো সম্পর্কে পড়িয়েছিলাম। আমরা জানি সরকারের কয়টা বিভাগ রয়েছে? সরকারের 3টি বিভাগ রয়েছে। কি কি বিভাগ রয়েছে? শাসন বা নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা বিভাগের মাধ্যমে পুরো সরকার ব্যবস্থাটা পরিচালিত হয়। আজকে এই 3টা বিভাগের কাজগুলো সম্পর্কে আমরা পড়ব। আচ্ছা, প্রথমে আমরা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলীগুলো আমরা দেখে নিব আজকে। শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। শাসন বা নির্বাহী বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এখন এই শাসন বিভাগ কোনটা? আমরা গত ক্লাসে বলছিলাম শাসন বিভাগ কোনটা। আসলে শাসন বিভাগ হলো সরকারের মূল বিভাগটা। আমরা যে 3টা বিভাগের কথা বলি, সেই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ এবং যে আসলে বাংলাদেশ রাষ্ট্রটা যাদের মাধ্যমে পরিচালিত হয়, গুরুত্বপূর্ণ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগটা হলো সরকারের এই শাসন বিভাগটা। মূল কথা হলো শাসন বিভাগটার মাধ্যমে পুরো আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়। এবং এই শাসন বিভাগের কি কি ক্ষমতা ভোগ করে থাকে এবং শাসন বিভাগে কারা কারা আছে আমরা জানি। শাসন বিভাগের আসলে 2টা অংশ রয়েছে, একটা হলো রাজনৈতিক অংশ, একটা হলো অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশের মাধ্যমে রাজনৈতিক অংশ হলো যারা রাজনীতি করার মাধ্যমে বা রাজনীতি করার পাশাপাশি শাসন বিভাগ সরকারের অন্তর্ভুক্ত হয় তাদেরকে বলো রাজনৈতিক অংশের মধ্যে পড়বে। আর যারা রাজনীতি না করে সরকারের অন্তর্ভুক্ত হয় তারা হলো অরাজনৈতিক অংশের মধ্যে পড়বে। এবং এই শাসন বিভাগ রাজনৈতিক অংশের মধ্যে কারা পড়বে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এরা হলো রাজনৈতিক অংশের মধ্যে পড়বে। আর বাকি অরাজনৈতিক অংশের মধ্যে কারা পড়বে? সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে তারা। আসলে সাধারণত তারা হলো আমলারা বা সচিবেরা। আচ্ছা, এখন এই যে এই বিভাগটার শাসন বিভাগের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখন দেখবো। কারণ শাসন বিভাগে আমরা প্রথমে বলছি কারা থাকে। শাসন বিভাগে সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। যেহেতু আমাদের এই দেশটা সংসদীয় সরকার ব্যবস্থায় আসলে সাধারণত রাষ্ট্রপ্রধান একজন থাকে আর সরকার প্রধান একজন থাকে। রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি আর সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং এই সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানও একই ব্যক্তি হয়। সরকার প্রধানও রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানও রাষ্ট্রপতি। আচ্ছা, এখন আজকে আমরা প্রথমে জানবো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীগুলো সম্পর্কে আমরা দেখব। আসলে প্রথমে আমরা জেনে নিই রাষ্ট্রপতি। যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা, এই সংসদীয় সরকার ব্যবস্থা একজন রাষ্ট্রপ্রধান থাকবে, তিনি নামে মাত্র রাষ্ট্রপ্রধান থাকবে, তার কাছে কোনো প্রকৃত ক্ষমতা থাকবে না। প্রকৃত ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। এখন এই রাষ্ট্রপতির কি কি ক্ষমতা ভোগ করে? প্রথমে 1 নম্বর যে ক্ষমতাটা আছে সেটা হলো প্রধানমন্ত্রীর নিয়োগ। দেখো, হয়তো তোমরা বলতে পারো প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, তাহলে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি কেন? যেহেতু আমাদের দেশ সংসদীয় সরকার ব্যবস্থায় সর্বময় ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রী। নির্বাহী ক্ষমতা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে থাকে সকল ক্ষমতা। আর রাষ্ট্রপতির হাতে শুধুমাত্র নামে মাত্র ক্ষমতা থাকে। এখানে বলছে প্রধানমন্ত্রী নিয়োগ। আমরা জানি আমাদের দেশে 5 বছর পর প্রতি 5 বছর পর আমাদের জাতীয় নির্বাচন হয়। সেই জাতীয় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের আস্থাভাজন ব্যক্তিকে অথবা সেই দলের প্রধানকে রাষ্ট্রপতি কি করবে? প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করবে। আচ্ছা, এভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দেখে আমাদের রাষ্ট্রপতি। এরপর 2 নম্বর সংসদ বিষয়ক ক্ষমতা।
রাষ্ট্রপতির হাতে কিছু সংসদ বিষয়ক ক্ষমতা আছে। আমাদের যে সংসদটা রয়েছে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, আমাদের যখন নির্বাচন হবে, নির্বাচনের সময়, নির্বাচনের পরে যখন নির্বাচন ফল প্রকাশ হবে, ফল প্রকাশের পরে যে দল সরকার গঠন করবে সেই দলকে এবং বিরোধী দলকে সকলকে মিলে কি সংসদের অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতি কি করবে, আহ্বান করবে, বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ দলকে বা সরকারি দলকে। আর এই সরকারি দল কি করবে, অধিবেশন কি করবে, আহ্বান করার মধ্যে অধিবেশন শুরু করবে। এরপর আবার সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতাও আমাদের রাষ্ট্রপতির হাতে রয়েছে। সংসদের অধিবেশন আহ্বান করা, সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির রয়েছে। এরপরে অধ্যাদেশ জারি, 3 নম্বর, অধ্যাদেশ জারি। অধ্যাদেশ কি? অধ্যাদেশ হলো রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইন। রাষ্ট্রপতি কখনো কখনো যখন জরুরি প্রয়োজন হয় রাষ্ট্রের, সেই জরুরি প্রয়োজনের সময় রাষ্ট্রপতি কিছু আইন জারি করে, সেই আইনগুলো অধ্যাদেশ নামে পরিচিত। দেশের সংকটকালীন সময়ে অথবা জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি কি করে, কিছু আদেশ জারি করে, সেই আদেশকে বলা হয় অধ্যাদেশ। আর এই রাষ্ট্রপতিকে শুধুমাত্র এই ক্ষমতা দেওয়া হয়, অধ্যাদেশ জারির ক্ষমতাটা। এরপরে 4 নম্বর, প্রধান বিচারপতির নিয়োগ। প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি, আমরা জানি প্রধান বিচারপতি, বিচার বিভাগের প্রধান হলো প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতিকে নিয়োগ দেখি আমাদের রাষ্ট্রপতি। এছাড়া প্রধান বিচারপতি ছাড়াও অন্যান্য বিচারকদেরকে তিনি নিয়োগ দান করেন। তার পরামর্শে, প্রধান বিচারপতির পরামর্শে অন্যান্য যে সকল বিচারপতি রয়েছে সেই বিচারপতিদেরকে নিয়োগ দেখি আমাদের রাষ্ট্রপতি। এই বিচারপতিদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হবে? আপিল বিভাগে যারা জ্যেষ্ঠ বা সবচেয়ে প্রবীণ তাদেরকে, মানে জ্যেষ্ঠতা অনুসারে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া, প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। এরপরে 5 নম্বর, ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা রয়েছে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি কি করতে পারে, ক্ষমা করে দিতে পারে। যখন কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চাইবে, এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে তাকে ক্ষমা করে দেওয়ার মতন তার কোনো থাকে, এই কোনো ক্ষমা করে দেওয়ার মতো কিছু হয়ে থাকে বা পথ থাকে, তাহলে তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে। ঠিক আছে, মূল কথা হলো রাষ্ট্রপতির ইচ্ছাতে, রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে, আবার না চাইলে নাও ক্ষমা করতে পারে। এভাবে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতাটা রাষ্ট্রপতির রয়েছে। 6 নম্বর, অর্থ সংক্রান্ত কার্যাবলী। অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে। সরকারের যে আয় ব্যয় হিসাব, বাজেট প্রণয়ন, সেই বাজেট প্রণয়নটা করার পরেই রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হয়, আর রাষ্ট্রপতি সেটাতে অনুমোদন দিলে সেটা কি পাস হয়ে যায়। রাষ্ট্রপতির এভাবে অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে। জরুরি অবস্থা ঘোষণা, 7 নম্বর, জরুরি অবস্থা ঘোষণা। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। রাষ্ট্রে যদি যুদ্ধ অবস্থা পতিত হয়, রাষ্ট্রে যদি সংকটকালীন অবস্থা পতিত হয়, রাষ্ট্রপতি তখন কি করতে পারে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এভাবে রাষ্ট্রপতির ক্ষমতাগুলো, এছাড়া আরো রাষ্ট্রপতির অনেকগুলো ক্ষমতা রয়েছে। আচ্ছা, আমরা এই 7টা ক্ষমতা আপাতত আমরা পড়বো, বাসায় এগুলো ভালো করে কি করব, শিখে নেব রাষ্ট্রপতি কি কি ক্ষমতা ভোগ করে। আমাদের বইতে যেহেতু এগুলো আছে, আমরা এগুলোই আপাতত শিখে নেব। এরপরে শাসন বিভাগে আরো একজন প্রধান রয়েছে, তিনি হলো সরকার প্রধান। এটা হলো রাষ্ট্রপতি হলো রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান কি, প্রধানমন্ত্রী। এখন আমরা দেখব প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কি। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যগুলি। প্রধানমন্ত্রী কি কি ক্ষমতা ভোগ করে থাকে? 1 নম্বর ক্ষমতা, যেহেতু আমাদের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা কি, সরকার প্রধান কে, প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রীর হাতে পুরো সরকারের সকল ক্ষমতা
মূল কথা হলো নির্বাহী ক্ষমতা বা সকল ক্ষমতার উৎস কে? এই প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী কি 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 ক্ষমতা? এক নম্বর ক্ষমতা, নির্বাহী ক্ষমতা। নির্বাহী ক্ষমতা, নির্বাহী ক্ষমতাটা কি? নির্বাহী ক্ষমতা হলো সরকারের যে সকল ক্ষমতা আছে, সকল ক্ষমতার উৎস কে? আমাদের এই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে সরকারের নির্বাহী ক্ষমতাটা কি থাকে? কঙ্কিকৃত থাকে, মানে প্রধানমন্ত্রীর হাতে থাকে। এই জন্য প্রধানমন্ত্রী কি বলা হয়? নির্বাহী প্রধান বলে। রাষ্ট্রের নির্বাহী প্রধানকে প্রধানমন্ত্রী। আচ্ছা, মানে রাষ্ট্রের আমাদের যে সরকারের কাজগুলো আছে, সেই কাজগুলা কি দেখবে? তদারকি করবেন আমাদের প্রধানমন্ত্রী তদারকি। সকল ক্ষমতা অথবা সকল কাজেই তার কি থাকবে? তার ইয়াতে থাকবে, তার আওতাভুক্ত থাকবে, ঠিক আছে? এই জন্য সকল প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। এরপরে আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত, প্রধানমন্ত্রী আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। আমাদের যে দেশে যে কোনো আইন তৈরি করতে হয়, যে কোনো সময় যখন যে কোনো আইন তৈরি করবে, তখন আইন তৈরি করার সময় কার লাগে? আমাদের যারা এখন শিক্ষা বিষয়ক একটা আইন তৈরি করবে, বা আমাদের কৃষি বিষয়ক একটা আইন তৈরি করবে, বা আইন প্রণয়ন করবে, এই আইন প্রণয়ন করার সময় কি লাগবে? আমাদের প্রথমে আমরা এই আইনটা তৈরি করার সময় আইনটা আসলে সাধারণত সচিবরা এটা তৈরি করার পরে এটা একটা তোমার কমিটি আছে, সংসদ বিষয়ক যে কমিটিগুলো থাকবে, শিক্ষা বিষয়ক বলো, কৃষি যে কমিটিগুলো আছে, কমিটিতে প্রেরণ করা হবে। কমিটি যাচাই বাছাই করার পরে এটা সংসদ থেকে পাশ করিয়ে নেবে। আর পাশ করার পরে এটা আস্তে আস্তে এটা সংসদের 2/3 যখন সদস্য পাশ করিয়ে দেবে, এটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে রাষ্ট্রপতি। এখন এখানে আইন প্রণয়ন করার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী কি লাগে? পরামর্শ লাগে। প্রধানমন্ত্রী থেকে একটা পরামর্শ নেয়, ঠিক আছে? এভাবে প্রধানমন্ত্রী আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে। সংসদ পরিচালনা, সংসদ পরিচালনা, সংসদ পরিচালনার ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ক্ষমতা রয়েছে। কিরকম ক্ষমতা রয়েছে? প্রধানমন্ত্রী সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সমন্বয় সাধন করে। যে কোনো বিষয়ে আলোচনা, কোনো বিষয়ে যদি সমস্যা হয়, তখন কি করে? প্রধানমন্ত্রী কি করে? বিরোধী দলের সাথে পরামর্শ করে। এবং কোনো বিষয় যদি তোমার পাশ করিয়ে নিতে হয় সংসদ থেকে, তাহলে এখানে যদি 2/3 যদি ভোট না হয়, তাহলে কি হবে? সেই আইনটা পাশ হবে না। তাই প্রধানমন্ত্রী কি করতে পারে? বিরোধী দলের সাথে আলোচনা করার মাধ্যমে সেই আইনটা পাশ করিয়ে নিতে পারে কি? প্রধানমন্ত্রী। এভাবে সংসদ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে। এরপরে রাষ্ট্রীয় কাজের সমন্বয় সাধন, 4 নম্বর, রাষ্ট্রীয় কাজের সমন্বয় সাধন। রাষ্ট্রীয় যে কোনো কাজের সমন্বয় করতে পারে কে? আমাদের প্রধানমন্ত্রী। যে কোনো কাজ রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী যদি চায়, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, ঠিক আছে? মানে যে কোনো কাজে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধান করতে পারে কি? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের যে কোনো কাজে। এরপরে 5 নম্বর, অর্থ সংক্রান্ত কাজ। প্রধানমন্ত্রী অর্থ সংক্রান্ত কাজ, আমাদের যে বাজেট হয়, সেই বাজেটটা কি করে? সরকারের আয় ব্যয় হিসাব, সেই আয় ব্যয় হিসাবের যে বাজেট, আয় ব্যয় সংক্রান্ত যে হিসাবটা, সেটা হলো বাজেট। সেই বাজেটটা প্রধানমন্ত্রীর পরামর্শে কি পাশ করে? মানে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে এটা কি করতে হয়? তৈরি করতে হয়, ঠিক আছে? এই জন্য প্রধানমন্ত্রীর অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে। জাতির মুখপাত্র, জাতির মুখপাত্র, আচ্ছা, জাতির মুখপাত্র। এখানে দেখো, প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র কি? রাষ্ট্রে যদি কোনো সংকটকালীন অবস্থা পতিত হয়, অথবা প্রধানমন্ত্রী যখন বিদেশের সাথে কোনো তোমার চুক্তি করে, অথবা বিদেশে গিয়ে যখন গমন করার পরে আবার দেশে এসে সে বিষয়ে কি করে বর্ণনা করে? মানে আমি আমাদের দেশের জন্য কি করতেছি না করতেছি এই বিষয়ে। আবার বিভিন্ন যে দিবসগুলো আছে, সেই দিবসগুলো প্রধানমন্ত্রী কি করে? ভাষণ দেয়। সেই ভাষণের মাধ্যমে কি করে? জাতির জন্য কি করতেছে না করতেছে, দেশে কি করতেছে না করতেছে, সেই বিষয়ে কি করে? বক্তৃতা প্রদান করে বা ভাষণ দেয়। সেই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী কি করে? তার যে ভূমিকা, সেই ভূমিকাটা থেকে সে কি করে তুলে ধরে। হিসাবে জাতির মুখপাত্র হিসেবে কি প্রধানমন্ত্রী ভূমিকা পালন করে। 7 নম্বর, দলের নেতা। প্রধানমন্ত্রী শুধু দেশের নেতা না, দলেরও নেতা। তিনি একজন কি? দলের প্রধান।
দলের প্রধান হিসেবে তার ভূমিকা অনন্য, মানে তিনি পুরো দলটাকেও পরিচালনা করে, শুধু সরকার পরিচালনা তিনি দলটাকেও পরিচালনা হিসেবে দলের নেতা হিসেবে তিনি ভূমিকা পালন করে। এরপর সর্বশেষ এগুলো হলো আমাদের শাসন বিভাগ। আমরা এই নির্বাহী বিভাগের মধ্যে বা শাসন বিভাগের মধ্যে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাজ এবং ক্ষমতাগুলো দেখলাম, এগুলো বাসায় অবশ্যই পড়ে নিব আমরা। এরপরে আমাদের আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলীগুলো দেখব। আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। এখন আইন বিভাগের কি ক্ষমতা ভোগ করে থাকে আমাদের আইন বিভাগটা? আচ্ছা, আমরা জানি আমাদের আইন বিভাগটা হলো, আইন বিভাগটা মানে কি, আইন বিভাগ হলো আসলে আইনসভা। আমাদের আইনসভাটা যেটা আছে, আইনসভার নাম কি? আইনসভা। আমাদের বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। এই আমাদের জাতীয় সংসদের আসন কত? আমাদের জাতীয় সংসদের আসন হলো 300+50 = 350। আমাদের নির্বাচিত 300 জন সদস্য আছে, এরপরে 50 জন হলো সংরক্ষিত মহিলা সদস্য। সর্বমোট 350 জন সদস্য নিয়ে আমাদের আইন বিভাগটা বা আইনসভাটা গঠিত হয়। বা আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। নাম কি? জাতীয় সংসদ। আচ্ছা, এই জাতীয় সংসদের সভাপতি কি? অনেক সময় তোমাদের জানা দরকার, এটা আমাদের জাতীয় সংসদের সভাপতি কে? প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? না, প্রধানমন্ত্রীও না, রাষ্ট্রপতি না, কে? স্পিকার। স্পিকার হলো সংসদের সভাপতি। আচ্ছা, আর সংসদের কার্যাবলী পরিচালনা করে কে? স্পিকারের পরিচালনা। আচ্ছা, এখন আমরা জানবো আমাদের যে সংসদটা আছে, আমাদের জাতীয় সংসদ, ওটা আমাদের যে আইন বিভাগ, আমাদের জাতীয় সংসদ আর আইন বিভাগ একই কথা। জাতীয় সংসদের ক্ষমতা বললে হবে, আমাদের আইন বিভাগের ক্ষমতা বললে হবে, ঠিক আছে? আর এই যে আইন বিভাগের ক্ষমতা অথবা জাতীয় সংসদের ক্ষমতা কি কি? 1 নম্বর ক্ষমতা আইন প্রণয়ন। আইন প্রণয়ন, এটা ক্ষমতা, আমাদের ক্ষমতা এবং কার্যবলী। হ্যাঁ, প্রথম কাজ হলো কি? আইন প্রণয়ন করা। আমাদের জাতীয় সংসদের প্রথম কাজ কি? আইন প্রণয়ন করা। আমাদের দেশে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কে প্রণয়ন করবে? আমাদের জাতীয় সংসদে প্রণয়ন করবে। জাতীয় সংসদে প্রণয়ন করার পরে এটা কি করবে? এটাকে এখান থেকে জাতীয় সংসদ থেকে অনুমোদন নিতে হবে। 2/3 সদস্য যখন অনুমোদন দেবে সেটা আইন হবে, আইন আকারে ইয়া হবে। রাষ্ট্রপতি যখন অনুমোদন দিয়ে যাবে, এটা অনুমোদন দিলে এটা পূর্ণ আইনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমাদের জাতীয় সংসদটা কি, যে কোনো বিষয়ে যখন আইন তৈরি করবে, আমাদের কোথা থেকে আইন তৈরি করতে হবে? আমাদের জাতীয় সংসদ থেকে আইনটা তৈরি করতে হয়। এরপরে সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। আমাদের আইন বিভাগের আরেকটা ক্ষমতা আছে, সেটা সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা। তাহলে সরকার গঠন সংক্রান্ত কি? আমরা দেখো, আমাদের যে 300 জন সদস্য আছে, 300 জন সদস্য আইন বিভাগের, এই 300 জন সদস্য যোগ 50 জন, 350 জন। প্রথমে 300 জন নির্বাচিত হবে। এই নির্বাচিত হওয়ার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, সেই দল থেকে কি করবে? সেই দল সরকার গঠন করবে। এবং সেই দলের সবাই কি সরকার গঠন করতে পারবে? সেই দলের সবাই কি সরকারের অন্তর্ভুক্ত হবে? না। সেই দলের যারা একজন এখানে দলের আস্থাভাজন ব্যক্তি, অথবা আমি আগে বলছিলাম দলের আস্থাভাজন ব্যক্তি অথবা দলের প্রধান কি হবে? প্রধানমন্ত্রী হবে। রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী নিয়োগ দেবে এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ করবে। এখন এই প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা বা প্রধানমন্ত্রী দলের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে, অথবা যারা দলের জন্য ত্যাগী নেতা আছে, অথবা যারা খুবই তোমার যোগ্যতা সম্পন্ন, তাদেরকে প্রধানমন্ত্রী কি করবে? মন্ত্রী হিসাবে নিয়োগ দিবে। আর এই মন্ত্রীরা কি করবে? এটা জাতীয় সংসদের সদস্য, আবার কি শাসন বিভাগের সদস্য। এখন এখান থেকে এছাড়া আরো প্রধানমন্ত্রী কি করতে হবে? এছাড়া এই সংসদ সদস্য না, এমন ব্যক্তিদেরকে প্রধানমন্ত্রী কি করতে পারবে? তার পছন্দমতী ব্যক্তিদেরকে তিনি করতে পারবে আমাদের এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারবে। তাদেরকে কি বলা হয়? টেকনোক্রেট মন্ত্রী। আমি আবার বলছি, এই টেকনোক্রেট মন্ত্রী কারা? সংসদ সদস্য নয় এমন ব্যক্তিদেরকে, এমন মন্ত্রীদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলে। আমি আবার বলতেছি, সংসদ সদস্য নয় কিন্তু তারা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে, তাদেরকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। এই আমাদের যে মন্ত্রী থাকবে, মানে যতজন মন্ত্রী থাকবে, ততজন মন্ত্রীর মধ্যে 1/10, মানে 10 জন যদি মন্ত্রী থাকে, তাদের মধ্যে একজনকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যায়। মানে 1/10, 10 ভাগের 1 ভাগ থাকবে কি? টেকনোক্রেট মন্ত্রীদের মধ্যে। আচ্ছা, এখানে এই যে সরকার গঠন সংক্রান্ত আমাদের যে আইনসভার ক্ষমতাটা কেমন দেখতাম, মানে সরকার আমাদের আইনসভার যে আছে, সেই আইনসভা থেকে, আইনসভার সদস্যদের থেকে কি করা হয়? সরকার গঠন করা হয়, মানে তাদের থেকে, এই আইনসভার সদস্যদের থেকে, তাদের দ্বারা। আচ্ছা, এরপরে অর্থ সংক্রান্ত কাজ। অর্থ সংক্রান্ত কাজ, আর অর্থ সংক্রান্ত কাজটা কেমন, বা অর্থ সংক্রান্ত ক্ষমতাটা কেমন?
আসলে আমাদের যে বাজেটটা, সে বাজেটটা প্রথমে তৈরি করে এখানে যারা সচিব অর্থ মন্ত্রণালয় আসলে আমাদের এই বাজেটটা তৈরি করে। অর্থ মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছে তারাই কি করে আমাদের বাজেটটা তৈরি করে। এরপরে আমাদের জাতীয় সংসদের যারা সদস্য আছে তার থেকে কি করতে অনুমোদন নিতে হয়, তারপরে সেই বাজেটটা পাস হয়। বাজেট না হলে জাতীয় সংসদ থেকে অনুমোদন না নিলে সেটা কি হবে, পাস হবে না। মানে আমাদের যে আইন বিভাগটা আছে সেই আইন বিভাগ বা আমাদের জাতীয় সংসদ কি করে পাস করিয়ে দেয়। পাস করার পরে এটা সেই বাজেটটা কি হবে, অনুমোদন হয়ে যাবে। আর অনুমোদন হলে কি যাবে, এটা বাস্তবায়ন করা হয়ে পড়বে। এভাবে অর্থ সংক্রান্ত কাজও করে আমাদের আইন বিভাগ বা জাতীয় সংসদ। এরপরে বিচার সংক্রান্ত কাজ, 4 নম্বর, বিচার সংক্রান্ত কাজ। এখন বলতে পারো আমাদের এই আইন বিভাগ বিচার সংক্রান্ত কাজ কিভাবে করে বা কার বিচার করে। আসলে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি আসলে আইনের ঊর্ধ্বে, ঠিক আছে, তাকে তিনি আইনের ঊর্ধ্বে, তাকে আসলে করা যায় না। কিন্তু আমাদের আমাদের আইন বিভাগ বা আমাদের জাতীয় সংসদটা কিন্তু বিচার সংক্রান্ত কাজ করে। কার বিচার করে, রাষ্ট্রপতি যদি তোমার অসদাচরণ করে অথবা তোমার দুর্নীতি করে অথবা তুমি যদি খারাপ কাজ করে, তখন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে আমাদের কি আইন বিভাগটা বা আমাদের যে 350 জন সদস্য আছে, এই 350 জন করতে পারে আমাদের বিচার রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে পারে তার ক্ষমতা থেকে। কেন অপসারণ করবে, রাষ্ট্রপতি যদি অসদাচরণ করে অথবা রাষ্ট্রপতি যদি খারাপ কাজ করে, রাষ্ট্রপতি যদি দুর্নীতি করে, তাহলে কি হবে, তার বিরুদ্ধে অভিশংসন আনবে। অভিশংসন আনার পরে কি তাকে তার পদ থেকে অপসারণ করে দেয়। এখানে ইমপিচমেন্ট বলা হয়। অভিশংসনের ইংরেজি প্রতিশব্দ কি, ইমপিচমেন্ট। সেই ইমপিচমেন্ট বা অভিশংসন, সেই অভিশংসন করার মাধ্যমে কি রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করাতে পারে। এভাবে বিচার সংক্রান্ত কাজ করে কি আমাদের আইন বিভাগ বা জাতীয় সংসদ। এরপরে 5 নম্বর, নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন সংক্রান্ত, এখন বলতে পারেন আইন বিভাগ নির্বাচন সংক্রান্ত কাজ কিভাবে করে। আমাদের আইন বিভাগটা যখন আমাদের আইনসভাটা যখন গঠিত হয় বা আমাদের জাতীয় সংসদ যখন গঠিত হবে, সরকার আমাদের যখন প্রথম অধিবেশন হবে, সেই প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের থেকে যে কোনো একজনকে এই আইন বিভাগ কি করবে, একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করবে এবং একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করবে। ঠিক আছে, মানে আমাদের যখন নির্বাচন হওয়ার পরে যে সরকার গঠন করবে না, সরকার গঠন করার পরে যেদিন প্রথম অধিবেশন হবে, সেই অধিবেশনে এই 350 জন সদস্য থেকে যে কোনো একজনকে তারা কি করবে, স্পিকার নির্বাচন করবে এবং একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করবে। এছাড়াও আমাদের এই জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচন করে। আমরা রাষ্ট্রপতি ভোট দিই, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিই না। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে 350 জন, সেই 350 জন সদস্য কি করে, তাদের আস্থাভাজন ব্যক্তিকে কি করে নির্বাচন করবে। মানে এখানে তারা শুধুমাত্র নির্বাচন করবে, তারা এখানে জাতীয় সংসদের নির্বাচন হবে, মানে রাষ্ট্রপতি যিনি প্রার্থী হবে তার পক্ষে বিপক্ষে ভোট দিবে। এভাবে রাষ্ট্রপতি নির্বাচনটা করা হয় কি আমাদের জাতীয় সংসদ বা আইনসভা। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হলো সংবিধান সংশোধন। এখন দেখো রাষ্ট্রপতি, আমাদের যে আইন বিভাগটা আছে সেই আইন বিভাগটা সংবিধান সংশোধন সংক্রান্ত কাজ করে। সংবিধান সংশোধন সংক্রান্ত কাজ। তাহলে এই সংবিধান সংশোধন সংক্রান্ত কাজ কি, আমাদের সংবিধান আবার সংশোধন। দেখো আমাদের যে সংবিধানটা রয়েছে 1972 সালের 16 ডিসেম্বর আমরা একটি সংবিধান পাই। সেই সংবিধানটা সর্বশেষ 17 বার সংশোধিত হয়। 16 বার, আচ্ছা 16 বার না 17 বার সংশোধিত হয়। এখন এই যে সংবিধান সংশোধন কিভাবে কেন করে, রাষ্ট্রের প্রয়োজনে সংবিধানটা সংশোধন করে। রাষ্ট্রের প্রয়োজনে অথবা রাষ্ট্রের প্রয়োজনে সংবিধানটা কি করে সংশোধন করা হয়। এখন এই সংবিধানটা কি করে সংশোধন করে কি আমাদের আইন বিভাগটা, আমাদের জাতীয় সংসদটা। এখন আমাদের সংবিধান সংশোধন পদ্ধতিকে আমরা জানি না। আমি এক কথা বলতেছি, আমাদের সংবিধান সংশোধন করার জন্য দুইটা শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? দুইটা শর্ত। একটা হলো শিরোনাম, একটা হলো প্রথমটা হলো শিরোনাম, দ্বিতীয়টা হলো অনুমোদন। শিরোনামে কি থাকবে, আমাদের যে বিষয়ে সংবিধান সংশোধন করা হবে সেই বিষয়টা সুস্পষ্ট আকারে দীর্ঘ শিরোনামে এটা কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এরপরে অনুমোদনের ক্ষেত্রে হলো আমাদের সংবিধান সংশোধন বিলটি কি হতে হবে, আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হবে। আইনসভার 2/3 সদস্য কি করতে হবে, এটাকে অনুমোদন দিতে হবে।
2/3 সদস্য যখন অনুমোদন দিবে, অনুমোদন দেওয়ার পরে এটা রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে অনুমোদন দিবে। অনুমোদন না দিলে, অনুমোদন দিলে কি হবে, সেটা সংবিধানে সংশোধন হয়ে যাবে। আর যদি অনুমোদন না দেয়, আবার সেটা কি রাষ্ট্রপতি করতে পারে, আবার এটা কি করতে পারে, আমরা জাতীয় সংসদে প্রেরণ করতে পারে। জাতীয় সংসদে এটা প্রেরণ করলে আবার এটা পুনরায় অনুমোদন 2/3 সদস্য অনুমোদন করতে হবে। অনুমোদন করার পরে সেটাকে আবার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে হবে। রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে অনুমোদন দিলে কি হবে, সেটা সংশোধন হয়ে যাবে। আর অনুমোদন না দিলে কি হবে, সেটা কি হতে হবে, 7 দিন পরে এটা যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, সেটা আবার অটোমেটিকলি এটা কি সংশোধিত হয়ে যাবে। আচ্ছা, এভাবে আমাদের আইনসভাটা কি করে সংবিধান সংশোধন সংক্রান্ত কাজটা করে থাকে। এরপরে আমাদের যে বিচার বিভাগ রয়েছে, সেই বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলীগুলো আমরা একটু দেখে নিই। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, আমরা যে বিচার বিভাগটা দেখি, সেই বিচার বিভাগের কি কি ক্ষমতা ভোগ করে আমাদের বিচার বিভাগটা। 1 নম্বর ক্ষমতা, আমরা তো জানি আমাদের বিচার বিভাগটি কি, এবং আমরা গত ক্লাসে বলছিলাম বিচার বিভাগটা কি, এবং বিচার বিভাগকে কাদের নিয়ে বিচার বিভাগ গঠিত, বাংলাদেশ সর্বোচ্চ আদালত কি, এবং আমাদের যে বিচার বিভাগের যে কার্যক্রমগুলো আছে কীভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয়, এগুলো দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, এগুলো আমরা বলছিলাম গত ক্লাসে। আচ্ছা, আজকে আমরা দেখি বিচার বিভাগের যে ক্ষমতাগুলো রয়েছে, সেই ক্ষমতাগুলো দেখবো। 1 নম্বর ক্ষমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো আমাদের শাসন বিভাগের অন্যতম একটি কাজ। শাসন বিভাগের অন্যতম কাজ কি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা আমাদের যারা শাসন বিভাগে, যারা আমাদের বিচার বিভাগে যারা বিচারপতিরা রয়েছে, তারা কি করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কি করে কাজ করে যায়। আচ্ছা, এরপরে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই একটা জিনিস দরকার, সেটা হলো আমাদের বিচার বিভাগকে অন্য যে বিভাগগুলো আছে সেই বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত রাখা, বা বিচার বিভাগের স্বাধীনতা দরকার। এখন আমরা এই বিচার বিভাগের স্বাধীন, আমাদের কি বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে আমাদের দেশে? হ্যাঁ, আমাদের দেশে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে। 2007 সালে শাসন বিভাগ থেকে আমাদের বিচার বিভাগকে পৃথক করা হয়। কত সালে? 2007 সালে। 2007 সালে আমাদের যে 2007 সালে আমাদের কি করা হয়, আমাদের যে শাসন বিভাগটা আছে, সেই শাসন বিভাগ থেকে আমাদের বিচার বিভাগটা টোটালি পৃথক করা হয়। কেন পৃথক করা হয়? ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণ কি, যদি একটা বিচার বিভাগকে যদি অন্য কোনো বিভাগ এটাকে কি করে হস্তান্তর করে বা তোমার প্রভাব খাটায় এটার উপরে, তাহলে কি করতে পারো না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। সেই জন্য আমাদের বিচার বিভাগকে অন্য বিভাগগুলো থেকে পৃথক করা হয়। আচ্ছা, এখন এখানে একটা কথা, বিচার বিভাগের স্বাধীনতাটা আমি বলি। বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগের স্বাধীনতা হলো বিচার বিভাগ তার বিচার কার্য সম্পাদন করার ক্ষেত্রে অন্য যে দুটো বিভাগ রয়েছে বা অন্য যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগের প্রভাব মুক্ত থেকে, হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে বিচার কার্য সম্পাদন করাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে। এখন এখানে এরপরে 2 নম্বর যে কাজটা আছে, আইন তৈরি করা বা আইন তৈরি। আমাদের যে বিচার বিভাগ আছে, সেটা বিচার বিভাগ আইন তৈরি করে। কিভাবে আইন তৈরি করে? আমরা জানি আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে আইন বিভাগ। এখন বিচার বিভাগ কিভাবে আইন তৈরি করে? এখন ধরো বিচার বিভাগ যখন বিচারপতিরা যখন বিচার কার্য সম্পাদন করতে গিয়ে যখন আইনের জটিল সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন সময়, বা আইন যদি না থাকে সেই বিষয়ে, তখন তারা নিজেদের জ্ঞান দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে তারা কি করে, নতুন একটা রায় দিয়ে দেয়, অথবা নিজেদের বিবেক বুদ্ধিতে তারা কি করে, একটা নতুন করে একটা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তটা পরবর্তীতে আইন হিসাবে গৃহীত হয়। এভাবে বিচার বিভাগ কি করতে পারে, আইন তৈরি করতে পারে। 3 নম্বর, মৌলিক অধিকার রক্ষা। মৌলিক অধিকার সুরক্ষা। মৌলিক অধিকার সুরক্ষা, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সে মৌলিক অধিকার সুরক্ষা থেকে আমাদের বিচার বিভাগ। আমাদের দেখো, আমাদের যে কোনো ব্যক্তি যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার কি কি, সংবিধানের 26 থেকে 46 নং অনুচ্ছেদগুলোতে মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে। এবং চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, তারপরে বসবাস করার স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা, এভাবে অনেকগুলো মৌলিক অধিকার, ভোটদানের স্বাধীনতা। এই মৌলিক অধিকারগুলা কোনো ব্যক্তি যদি হরণ করে, কারো মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তি হরণ করে, তাহলে কি করতে পারে, সেই সংক্ষুব্ধ ব্যক্তি, তোমার যার যে ব্যক্তির হরণ করা হয়, সে ব্যক্তি যদি আইনের আশ্রয় গ্রহণ করে, তাহলে কি হতে পারে, সে আইনের মাধ্যমে প্রতিকার পাবে। কে প্রতিকার দিবে? আমাদের বিচার বিভাগ। মানে বিচার বিভাগ এভাবে আমাদের মৌলিক অধিকারগুলো সুরক্ষা করে। এরপরে আইনের ব্যাখ্যা প্রদান। আইনের ব্যাখ্যা
প্রদান। আমাদের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর জটিল যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর বিভিন্ন সময় ব্যাখ্যার প্রয়োজন হয়, সেই ব্যাখ্যাটাও কি প্রদান করে আমাদের বিচার বিভাগটা প্রদান করে থাকে। মানে আমাদের যে আইনগুলো রয়েছে সেই আইনের যদি কখনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেই ব্যাখ্যা দেওয়া দেবে কি আমাদের বিচার বিভাগ। এরপরে এরপরে সংবিধান রক্ষা। সংবিধান রক্ষা আমাদের যে সংবিধানটা রয়েছে সেই সংবিধান তো আমরা চিনি। আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে মূল নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো হলো সংবিধান। কারণ নিয়ম কানুন ছাড়া কি কোনো কিছু চলতে পারে না। ঠিক আমাদের রাষ্ট্রের কিছু একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানটার রক্ষা করে কি আমাদের বিচার বিভাগ। এখন আমাদের সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে আমরা জানি? আমাদের সংবিধান 153টা অনুচ্ছেদ রয়েছে, ঠিক আছে। এখন এখানে যে সেই সংবিধানটা রয়েছে সেই সংবিধানের সুরক্ষা প্রদান করে কি আমাদের বিচার বিভাগ। এরপরে বিরোধ নিষ্পত্তি। যে বিরোধ আমাদের দলের মধ্যে দলের বিরোধ অথবা ব্যক্তির মধ্যে যে বিরোধগুলো হয় সেই বিরোধগুলো নিষ্পত্তি করা হয় কি আমাদের বিচার বিভাগ, ঠিক আছে। এরপরে শাসন বিভাগকে পরামর্শ প্রদান। 7 নম্বর, শাসন বিভাগ কে পরামর্শ প্রদান। আমাদের বিচার বিভাগ করে, আমাদের বিচার বিভাগ কি করে আমাদের যে অন্য যে বিভাগটা আছে শাসন বিভাগ, সেই শাসন বিভাগ বা সরকারকে কি করে পরামর্শ দিয়ে থাকে বিভিন্ন কাজে কি করে সরকারকে পরামর্শ দিয়ে থাকে। দেখো আমাদের যে সরকারের যে প্রধান আইনজীবী আছে তিনি একজন কি বিচারপতি। তিনি আমাদের প্রধান আইনজীবী সেটা হলো কি অ্যাটর্নি জেনারেল। এটা কি সরকারের প্রধান আইনজীবী। সেই প্রধান আইনজীবী কি করে সরকারকে বিভিন্ন সময় কি করে প্রধান পরামর্শ দিয়ে থাকে, ঠিক আছে। তিনি একজন আইন বিভাগের বিচার বিভাগের সদস্য। আচ্ছা, আমাদের সরকারের যে বিভিন্ন যে বিভাগ এই বিচার বিভাগটা, সেই বিচার বিভাগ কি করে আমাদের বিভিন্ন সময় সরকারকে আমাদের কি বা শাসন বিভাগকে পরামর্শ প্রদান করে থাকে। এরপরে আমাদের যে বিচারপতিরা রয়েছে সেই বিচারপতিদেরকে নিয়োগটা আমরা দেখে নিব কিভাবে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি নিয়োগ পদ্ধতি। বিচারপতি নিয়োগ পদ্ধতি। আমাদের দেখো বিচারপতিরা রয়েছে আমাদের বাংলাদেশ বিচার বিভাগের স্তর যে দেখি সেই স্তরের সর্বোচ্চ স্তর হলো আমাদের কি সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো হাইকোর্ট বিভাগ, একটা হলো আপিল বিভাগ। এখন আপিল বিভাগে যিনি আছে যিনি প্রধান, তিনি হলো প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। আমাদের এই প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। আর এই আপিল বিভাগের অন্যান্য যারা বিচারপতিরা থাকেন তাদেরকে নিয়োগ দেয় তাও রাষ্ট্রপতি নিয়োগ দেন। কিন্তু এটা কি প্রধান বিচারপতির পরামর্শক্রমে। এটা কিভাবে দেওয়া হয়? বয়োজ্যেষ্ঠতার বা জ্যেষ্ঠতার ইয়াতে প্রেক্ষিতে, মানে যারা বয়সে সিনিয়র বা যারা বড় বা জ্যেষ্ঠ তাদের থেকে প্রধান বিচারপতি এইভাবে কমানো হয়ে জ্যেষ্ঠতা কমে কি বিচারপতি থেকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা যে এই যে নিয়োগ পদ্ধতি বিচারপতিদের নিয়োগ পদ্ধতি, এই নিয়োগ পদ্ধতিটা আমরা কেমন নিয়োগ পদ্ধতি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়। এখন এখানে কয়টা পদ্ধতি রয়েছে? 3টা পদ্ধতি রয়েছে। বিচারপতিদের নিয়োগ দানের পদ্ধতি হলো 3টি। কি কি পদ্ধতি রয়েছে সেগুলো একটু আলোচনা করবো। একটা হলো আইনসভা কর্তৃক না জনগণ কর্তৃক জনসাধারণ কর্তৃক নিয়োগ। জনসাধারণ কর্তৃক নিয়োগ আগেরকার সময়ে জনসাধারণ কর্তৃক নিয়োগদান পদ্ধতি ছিল, মানে জনগণ সরাসরি কি হতো বিচারপতিদেরকে নিয়োগ দিত। আসলে জনগণ কি বিচারপতিদের নিয়োগ দিতে পারবে? এটা একটা জটিল পদ্ধতি, তাই এটা এখন অনুসরণ করা হয় না। আচ্ছা, এরপরে 2 নম্বর আইন বিভাগ কর্তৃক নিয়োগ। আইন বিভাগের মাধ্যমে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হতো আগে।
ঠিক আছে, আইন বিভাগের মাধ্যমে নিয়োগ করে আমাদের যারা আইন বিভাগের সদস্য আছে তাদের মাধ্যমে, যারা ধরো আমাদের বাংলাদেশে আইনসভা কত, আইনসভার সদস্য কত 350, এই 350 জনের মাধ্যমে যাদেরকে ইচ্ছে করতো তাদেরকে নিয়োগ দিতে পারতো, মানে আইন বিভাগের মাধ্যমে নিয়োগ দেওয়া যেত, মানে আইনসভা আমাদের বিচারপতিদেরকে। এবং সর্বশেষ যেটা আছে শাসন বিভাগের মাধ্যমে, শাসন বিভাগের মাধ্যমে, শাসন বিভাগ মানে আমাদের নির্বাহী বিভাগটা হচ্ছে, সেই নির্বাহী বিভাগের মাধ্যমে আমাদের বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়। এখন বলতে পারো এই আমাদের বাংলাদেশে বর্তমানে এই পদ্ধতিটা সবচেয়ে জনপ্রিয়, মানে এখানে শাসন বিভাগের মাধ্যমে, আমাদের পৃথিবীর বেশিরভাগ দেশে শাসন বিভাগের মাধ্যমে কি করা হয়, আমাদের বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়। এখন দেখো এই শাসন বিভাগের মাধ্যমে কিভাবে দেওয়া হয়, আমাদের রাষ্ট্রপতিকে, আমাদের প্রধান বিচারপতিকে নিয়োগ দেখে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি কোন বিভাগের অন্তর্ভুক্ত, শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে কি শাসন বিভাগের মাধ্যমে বর্তমানে আমাদের দেশের বিচারপতিদেরকে বা বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এরপরে সর্বশেষ যে টপিকসটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা। কেন্দ্রীয় প্রশাসন, হ্যাঁ দেখো আমাদের যে সরকারের যে বিভাগগুলোর কথা বলছি, আমরা যে সরকারের 3টা বিভাগের কথা বলি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমরা আলোচনা করবো কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে। কেন্দ্রীয় প্রশাসন আসলে কি, সরকারের যে আসলে বিভাগগুলো আছে, এই বিভাগগুলোতে 3টা বিভাগ আছে, এই বিভাগ ছাড়াও আরেকটা প্রশাসন আছে, সেই প্রশাসন হলো কেন্দ্রীয় প্রশাসনটা। এবং এই কেন্দ্রীয় প্রশাসনের যে বিভিন্ন স্তরগুলো আছে, সেই বিভিন্ন স্তরগুলো দেখবো আমরা। বিভিন্ন স্তরের মধ্যে আমরা সবার উপরে দেখি বিভিন্ন মন্ত্রণালয়, এখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, ঠিক আছে, স্তরসমূহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয়ের পরে থাকবে এখানে বিভাগীয় প্রশাসন, এরপরে জেলা প্রশাসন, এরপরে উপজেলা প্রশাসন। আচ্ছা দেখো এখানে স্তরসমূহ সরকারের, আমাদের কেন্দ্রীয় প্রশাসন স্তরসমূহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থাকবে। এখানে এই মন্ত্রণালয়গুলোর অধীনে থাকবে কি বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। এখন দেখো আমাদের যে কেন্দ্রটা আছে, এখানে অনেকগুলো আমরা মন্ত্রণালয় দেখি, কি থাকি বিভিন্ন মন্ত্রণালয়, ঠিক আছে। আর এখানে আমাদের দেখো বাংলাদেশের যে আমরা বাংলাদেশকে দেখি 8টা বিভাগে ভাগ করছে। এখানে বিভাগীয় প্রশাসন রয়েছে, কয়টা বিভাগ হচ্ছে বাংলাদেশে, 8টা বিভাগ। এই 8টা বিভাগে কি আছে, 8টা প্রশাসন রয়েছে, বিভাগীয় প্রশাসনগুলা। এরপরে বিভাগীয় প্রশাসনের যিনি প্রধান, তাকে থাকবে কি বিভাগীয় কমিশনার। এরপরে জেলা প্রশাসন, বাংলাদেশের 64টা জেলা ভাগ করছে, 64টা জেলা ভাগ করার মাধ্যমে কিন্তু 64টা কি থাকে জেলা প্রশাসক রয়েছে। এখানে যিনি প্রধান থাকবে তিনি জেলা প্রশাসক। এরপরে উপজেলা প্রশাসন দেখি আমরা, এগুলো সরকারের সবগুলো কি কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে, এগুলো সবগুলা এই উপজেলা প্রশাসনটা। উপজেলা প্রশাসন সবগুলা মানে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের একজন কি থাকে প্রধান থাকে, তিনি হলো কি উপজেলার নির্বাহী অফিসার। আচ্ছা, এগুলো সবগুলো কি এই কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে, ঠিক আছে, টোটালি এই সবগুলা। এখন এই যে মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয়গুলো দেখে আমরা সচিবালয় দেখি। এখন সচিবালয় কাকে বলে, সচিবালয় হলো সরকারের যে বিভাগ আছে বা সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের সমষ্টিকে বলা হয় সচিবালয়। মানে কয়েকটা মন্ত্রণালয়ের সমন্বয়ে সচিবালয়টা গঠিত হয়। এখানে প্রত্যেকটা মন্ত্রণালয় কি থাকে, সচিব থাকে, কি থাকে, সচিব থাকে। আর সচিবের অধীনে আরো কতগুলো কি থাকে, সচিব থাকে। যেমন তোমার সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব। আচ্ছা, আমরা এই যে পদক্রমটা, আমরা যে সচিবালয়ের যে পদক্রমটা আছে, সেই পদক্রমটা একটু দেখবো। সচিবালয়ের যে পদক্রম সেটা দেখবো। সবার আগে থাকবে সচিবের নিচে থাকবে অতিরিক্ত সচিব, তারপর ওনার নিচে থাকবে যুগ্ম সচিব, এরপরে থাকবে উপসচিব, ওনার নিচে থাকবে সিনিয়র সহকারী সচিব। সর্বশেষ যিনি থাকবে তিনি হলো সহকারী সচিব।
দেখো বিসিএস পরীক্ষার মাধ্যমে এই সহকারী সচিবকে নিয়োগ দেওয়া হয়। এরপরে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে তিনি সিনিয়র সহকারী সচিব হন। সিনিয়র সহকারী সচিব হওয়ার পরে এরপরে তিনি তার যোগ্যতা অর্জন করার মাধ্যমে আস্তে আস্তে কি উপসচিব হন। উপসচিবের পরে তিনি যুগ্ম সচিব হন। যুগ্ম সচিবের পরে অতিরিক্ত সচিব। সর্বশেষ তিনি কি হন? সচিব হন। ঠিক আছে, এটা হলো সচিবদের পদক্রম। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কি করবে, বাসায় এগুলো অনুশীলন করবা। আর কারণ যেহেতু এই বিষয়টা কি লাগবে আমাদের, অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ, এটা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষা অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন থাকবে এবং এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো বাসায় আমরা কি করবো, ভালোভাবে এগুলো একটু পড়বো। কারণ এখানে সরকার আসতে পারে একটা প্রশ্ন আসতে পারে, সরকারের কয়টা বিভাগ রয়েছে? কয়টা বিভাগ রয়েছে? 3টা বিভাগ রয়েছে। এভাবে আমাদের অনেকগুলো এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা নির্বাহী বিভাগের প্রধান কি? প্রধানমন্ত্রী। বা সরকার প্রধান কি? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান কি? রাষ্ট্রপতি। এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আমি এগুলো বলছি। সো আমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।